সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক ভুল বলে মনে করে আওয়ামী লীগ। আত্মঘাতী রাজনীতির চর্চা বিএনপির বৈশিষ্ট্য বলেও মন্তব্য সরকারি দলের। অন্যদিকে বিএনপি এই সংলাপ লোক দেখানো, অর্থহীন। আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা তাদের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনৈতিক সিদ্ধান্তের ভুল শুদ্ধ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আজকে আলোচনা করব রাজনৈতিক সিদ্ধান্তের ভুল শুদ্ধ এ নিয়ে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন। আমরা শুরুতে হাবিব ভাইকে দিয়েই শুরু করতে চাই। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ চলছে, এরই মধ্যে আমরা দেখেছি 18 দলের সঙ্গে সংলাপ সম্পন্ন হয়েছে। 28টি দলকে 3 ধাপে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির সাথে সংলাপ শুরুর পরপরই আপনারা এই সংলাপকে তামাশার, সময় নষ্ট, তাৎপর্যহীন, অর্থহীন নানা বিশেষণে বিষায়িত করছেন। রাষ্ট্রপতির পক্ষ থেকে কালকে যখন আপনাদেরকে সংলাপে আমন্ত্রণ জানালেন, আগামী 12 জানুয়ারি বিকেল 4টায় বঙ্গভবনে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা সিদ্ধান্তে অনড়, এই সংলাপে যাবেন না। আসলে এই যাওয়া না যাওয়ার সিদ্ধান্তে আপনাদের দলের আসলে সুবিধাটা কোথায় বা লাভটা কি? এর আগে যখন 2014 সালের নির্বাচন আপনারা বর্জন করেছিলেন, 2018 সালের নির্বাচনে আপনারা অংশ নিয়েছিলেন। 2014 সালের নির্বাচনে বর্জনের পরে রাজনৈতিকভাবে নানা ধরনের আলোচনা হয়েছে, বিএনপি দলের পক্ষ থেকেও আলোচনা হয়েছে যে এটি আপনাদের ভুল সিদ্ধান্ত হয়েছিল। আর এইবার যখন সংলাপের ডাক আপনারা পেলেন, আপনারা সংলাপে যাচ্ছেন না, এটি জানিয়েছেন আপনাদের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এখানে আসলে দলের গেলে লাভটা কি আর না গেলে লাভটা কি, একটু যদি বুঝিয়ে বলতেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, দুই বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। আসলে স্থায়ী কমিটির সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতির সাথে সংলাপ করতে গিয়ে লাভটা কি? এর আগে 2014 সালের নির্বাচনের আগে সংলাপে গিয়েছিল, বিভিন্ন দল নাম দিয়েছিল। এমন একটা নির্বাচন কমিশন গঠন হলো যে আগের রাত্রে মানে নির্বাচনের আগেই 153টা নির্বাচিত করে দিল। তো নির্বাচনের দিন একটা কেন্দ্রেও যদি বা একটা আসনে তো ভোট না হয়, তাও যেন সরকার গঠন করার ক্ষেত্রে কোনো রকমের ব্যত্যয় না হয়, সেটা তো সংলাপের মধ্য দিয়েই সার্চ কমিটি গঠন করা হয়েছিল। এখন যেটা আছেন, এটা তো সংলাপের মাধ্যমে এটা হয়েছে, সার্চ কমিটি গঠন হয়েছে, তার মধ্যে দিয়ে আপনার এই বর্তমান যে আপনার কমিশন, এটা তো একেবারে কি বলে দুর্নীতিবাজ, মহাদুর্নীতিবাজ এবং চোর বলবো আমি। এই যে ইভিএম কিনেছে, কত টাকা দিয়ে কিনছেন আপনি দেখছেন, ভারতের সাথে কত ডিফারেন্সের। কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন তারা চুরি করে বলবো না, তাদেরকে আপনি এভাবে বলতে কেন বলতে পারবো না? চুরি করলে বলবো না? আমার বাবা যদি চুরি করে আসে, মাতাল হয়ে আসে, বলবো না বাবা তুই মাতাল হয়ে আসছো কেন? সাংবিধানিক পদে থেকে চুরি করতে পারে? আজকে যেমন যে আপনার ইয়ে বললো, কি বলো, প্রধান নির্বাচন কমিশন বললো, কি বলছে যে দায় আমাদের না। আমার কার দায়? কার দায়? আপনার নির্বাচন কমিশন সঠিক মতো কাজ করলে বাংলাদেশ সংযোগ কিছু হবে না। আপনি সিদ্ধান্ত নেন, যে প্রার্থী গোলযোগ করবে তার প্রার্থীটা বাতিল করে দেন। কেউ কাউকে তাকাবেও না, মারামারিতে দূরের কথা। আর নির্বাচনের দিনে যদি সহিংসতা করে কোনো প্রার্থী যদি আপনার অন্য প্রার্থীকে যদি প্রার্থীর লোকজনকে হত্যা করে, আহত করে, নির্বাচন তার স্থগিত করে দেন, তার রেজাল্ট হবে না, তাকে নির্বাচন ঘোষণা করবেন না। তাহলে দেখেন তো এটি কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিলেই তো পারে, কোনটাই তো পারে না। আরে বাবা, কোনটা পারে? পৃথিবীর কোন দেশে আপনার 500 মতো বিনা প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন কাউন্সিল নির্বাচিত হয়ে গেছে চেয়ারম্যান? হয় কোনো দিন? হয় না। শুধু চেয়ারম্যান না, আপনার সংরক্ষিত আসনের মহিলা এবং পুরুষ মেম্বার আপনার রাজধানীর সবগুলিতে হয়েছে। আবার সেদিনে কোথায় যেন হলো, আবার কুমিল্লা একটা পৌরসভা দেখলাম, সব একদম সংরক্ষিত কাউন্সিলর সহ
তো এইটা কি নির্বাচন কমিশনের কি এইটা কাজ? উনি বলেন আমার কোনো দায় নেই। দায় কার? উনি সঠিক মতো করতে, উনি তো নির্বাচনের পরে একটা মহা বড় একটা মিথ্যা কথা বলে। 100 জন মানুষ নিহত হয়েছে। আমি মনে করি প্রত্যেকটা হত্যাকাণ্ডের আসামি হওয়া দরকার নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার। তা তার ভুলের কারণে, তার সিদ্ধান্তের কারণে, তার অযোগ্যতা, তার ব্যর্থতার কারণে, তার অনৈতিক কর্মকাণ্ডের কারণে আজকে এই যে এই ধরনের খুনাখুনি হচ্ছে। মামলা হওয়া উচিত, এই মামলাটা করবে কে? আপনারা করবেন? শোনেন, হ্যাঁ, আপনারা করবেন? আমরা করবো কেন? যারা নিহত হচ্ছে সময় আসলে পরে তারাই করবে এবং তার সিদ্ধান্ত এক। শোনেন, এখন শেষ কথা বলে যে আমার কথা খুব পরিষ্কার, আমরা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করি নাই। দলীয়ভাবে সিদ্ধান্ত। এখনই খুনগুলি কারা হলো, খুনটা করলো কারা, এটা প্রমাণিত। বিএনপি তো খুন করে নাই, বিএনপি তো কাউকে তাকাও দেখে, চোখ রাঙিয়েও দেখে নাই, মুখ তুলেও কথা বলে নাই। তো এতগুলো মানুষ হত্যা হলো, এই তাহলে কত মানুষ অ্যারেস্ট হওয়া উচিত ছিল বলেন তো? আর একজন দেখে কালকে বললো টেলিভিশনে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে কি করা হবে, ভর্ৎসনা করা হবে। এতদিন কেন? বিনা প্রতিদ্বন্দ্বিতা যখন থেকে হচ্ছে, পেশি শক্তি ব্যবহার করেই তো হচ্ছে। আপনি বলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতা সে বাতিল, ওখানে নির্বাচন হবে, দেখেন তার হয় কিনা। এই যে সব জিনিস নিয়ে যদি আপনারা তামাশা করেন আর বিএনপিকে যদি বলেন বিএনপি এই সংলাপে না এসে ভুল, কি ভুল করছে বিএনপি? এই মিথ্যে এই সংলাপে গিয়ে নাম দিয়ে সার্চ কমিটি গঠন করে সেখানে নির্বাচন কমিটি যেটা হবে সে আর এক মহাচোর হবে। যদি দলীয় সরকার অধীনে নির্বাচন হয় সে আর এক মহা ডাকাত হবে, সে ছিনতাই করে ভোট ছিনতাই কিনি করে নেবে। নির্বাচন কমিটি যায় না, 100% ভোট কোনদিন কাস্ট হয়, কোনদিন কাস্ট হয়। আজকে আমি বলবো যে এই নির্বাচনের মধ্যে যে আগের দিন রাত্রে ভোট কেটে যারা নির্বাচিত হয়েছে, একটা ফকির যে ভিক্ষা করে খায় না, ওর একটা মর্যাদা আছে, ওটা কাজ করে খায়, বাড়ি বাড়ি যায়, ঘুরে ফিরে চায়, আল্লাহর কালাম বলে যার মানুষের সান্ত্বনা সহানুভূতি চায়, ও একটা কর্ম করে খায়। আর আপনি জাতীয় সংসদে বলেন তো, এই যে যে আসন্ন যারা সংসদরা আছে আগে ভোট চুরি করে নাই, হ্যাঁ, ভোট চুরি না করলে অনেকেই নির্বাচিত হতো। আমি অন্যদের বন্ধু বলবো না বিএনপি আওয়ামী লীগ একটাও হতো না, কিন্তু তারপরও 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ ভোট কী দরকার ছিল? জনগণের অধিকার আপনার কেড়ে নিয়েছেন। তো জনগণের অধিকার কেড়ে নিয়ে আপনার ছিনতাই করে, ভোট ডাকাতি করে, মানুষের অধিকার কেড়ে নিয়ে অনৈতিকভাবে নির্বাচিত হয়ে আপনাদের বেতন ভাতা খাচ্ছেন, আপনি যদি বিনা শুল্কে গাড়ি নিচ্ছেন, প্লট নিচ্ছেন, আপনারা হালাল খাচ্ছেন, রাত্রিবেলা শুয়ে চিন্তা করবেন তো? আর তাদেরকে যারা সমর্থন করে তাদেরকে আমি বিবেকের কাছে বলবো যে আপনারা নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে কি ভোটটা হয়েছে 2018 সালে। একটি প্রশ্ন করে আমি রেখে যেতে চাই, 2018 সালের নির্বাচনে বিএনপির হাজার হাজার কর্মী গ্রেপ্তার হয়েছিল, কয়েক লক্ষ মানুষের নামে মামলা হয়েছে। আমার এলাকাও প্রায় 1000খানি লোকের নামে মামলা, 300-400 লোকের নামে মামলা হয়েছে, 2 থানায় 7-8টা মামলা হয়। আপনি বলেন তো, আওয়ামী লীগের একটি আসনে একজন আওয়ামী লীগের প্রার্থীর আপনার পক্ষের একটা লোক অ্যারেস্ট হয়েছে কিনা নির্বাচন চলাকালীন সময়? একটা প্রার্থী আহত হয়েছে কিনা? আওয়ামী লীগের একজন প্রার্থীর পোস্টার ছিঁড়েছে কিনা? অফিস পুড়িয়ে দিয়েছে কিনা? অফিস ভেঙে দিয়েছে কিনা? না, না, দন্ত নায়কের না। আর শত শত আমার এলাকায় আমার অফিস একদম লাইন ধরে মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে তারা ভাঙতে গিয়ে আমার বাড়ির অফিস, বাড়ির কাছে সেন্টার, ওই অফিসে তারা ভাঙতে গেছিল। আমি তখন একটা টক শো ছিল ইন্ডিপেন্ডেন্স 8টার ইয়ের ভিতরে। আমার ভাস্তি যখন বললো যে চাচা আমাদের মিজাব্বা আমার তো অফিস ভাঙতে আসেন, কী করবো, ছেড়ে দেবো? প্রশ্নে ওঠে না, প্রশ্নে ওঠে না। তখন প্রতিরোধ করার পরে তখন তারা পালিয়ে গেছিল। তো এই যে যে অবস্থা, তো এই নির্বাচনের পরে এই সরকারের পক্ষে কথা বলা আর এই যে প্রতিনিয়ত মনে হচ্ছে যে করোনাকালীন সময় পৃথিবীতে বাংলাদেশ একটা কি বলে অনুকরণের দৃষ্টান্ত, নাকি রোল মডেল। আপনার কাছে হ্যাঁ, আবার আপনি জানেন, আমি খবরটা দিয়ে শেষ করি, আবার আসবো। খবর হলো বাংলাদেশ নাকি হেলিকপ্টার যেটি হচ্ছে যে বিএনপি যুদ্ধ বিমান নাকি বানানো শুরু করেছে। সংলাপে অংশ নিচ্ছে না, এটি আপনারা বলছেন যে বিএনপি এটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বিএনপি তো সর্বোচ্চ দলীয় ফোরাম স্থায়ী কমিটিতে আলোচনা করেই সংলাপে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তো বিএনপি একটি পলিটিক্যাল বড় দল, তারা একটা সিদ্ধান্ত নিতেই পারেন, এই সিদ্ধান্তকে আপনারা কেন ভুল বলছেন? না, বিএনপি তো অশুদ্ধ পার্টি। অশুদ্ধ পার্টি শুদ্ধ হবে কিভাবে? বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ এত চমৎকার, শুনতেই ভালো লাগে। মিথ্যার ভাষণ, অপপ্রচার, আর অপপ্রচারের জন্যই বিএনপির জন্ম হয়েছে, আর ইতিহাসকে বিকৃত করার জন্যই বিএনপির জন্ম হয়েছে। বিএনপি ইজ মেড টু ক্রাশ আওয়ামী লীগ।
বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগকে ক্রাশ করার জন্য। বিএনপি জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ভাবনাকে ক্রাশ করার জন্য। বিএনপি বলে নির্বাসিত রাজনীতি নাকি নির্বাসিত হয়ে গেছে। হ্যাঁ, নির্বাসিত হয়ে গেছে। তারা আলবদ রাজাকার দালাল, এই পাকিস্তানি দালাল, খুনি, 75-এর খুনি, 71-এর খুনি, এদের রাজনীতি নির্বাসিত হয়ে গেছে। ওই নির্বাসিত রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য তারা এখন প্রাণান্তকর চেষ্টা করছে। ভুলে ভুলে জীবনগুলো ভুল শুধরানোর সময় হলো না। বিএনপি হলো ভুলে ভুলে জীবন চলে যাচ্ছে। 14 সালে ভুল করেছে, মহাভুল করে চলে গেছে সহিংসতায়, সন্ত্রাস এবং আগুন জ্বালিয়ে বাস পুড়িয়ে দিয়েছে, মানুষ পুড়িয়ে দিয়েছে, ড্রাইভার পুড়িয়ে দিয়েছে, ড্রাইভারের সহযোগীকে পুড়িয়ে দিয়েছে। একেবারে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটগুলোকে ভরে গিয়েছিল, এই রক্তাক্ত করেছিল। কাজেই সন্ত্রাস সৃষ্টি করার অভিলাষ নিয়েই বিএনপি কিন্তু জন্ম নিয়েছে। কাজেই সন্ত্রাসের লক্ষ্যেই তারা কিন্তু এখন যাচ্ছে। আমরা বুঝি, ইঙ্গিত বুঝি, তারা মনে করেছে সেই দিন আর আসবে ফিরে। তারা মনে করেছে একটা 111 আসবে। সংবিধান লঙ্ঘন করবে। সংবিধান লঙ্ঘন করা যাবে না। আমরা চাই টু আপহোল্ড দি কনস্টিটিউশন। বিএনপিকে শুধরাতে হবে, শুধরাবে না। না শুধরালে তো আমাদের করার কিছু নাই। জনগণ তার পথে হাঁটবে। তার ঐক্যপ্রণ কোথায় গেছে? ঐক্যপ্রণ এখন দাপন হয়ে কিন্তু গেছে। বিএনপি তো বলছে জনগণ তাদের পথেই হাঁটছে। আর জনগণ পথে হাঁটতে নির্বাচনে আসে প্রমাণ করেন। জনগণ যদি ভোটে তাদের পক্ষে রায় দেয়, তাদের বক্তব্য প্রমাণিত কিন্তু হবে। তাদের তো আরেকটি প্রশ্ন যে এই যে নির্বাচনী বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণেই কিন্তু তারা বারবার মার খাচ্ছে। না, আমেরিকা যে গণতান্ত্রিক রাষ্ট্র, প্রশ্নবিদ্ধ ব্যবস্থা। জো বাইডেন কিন্তু আজকে বক্তব্য দিচ্ছে অসমাপ্ত গণতন্ত্রের কাজ শুরু করার জন্য। কারণ আপনার সেই আমেরিকার পার্লামেন্টে জো বাইডেন আজকে আক্রমণ করেছিল তার অনুসারীরা, এবং একজন পুলিশ সহ 4 জন মারা গিয়েছিল। এবং জো বাইডেনও কাউন্টার বক্তব্য দেবে আর কয়েকদিন পরে। এবং জো বাইডেনের বক্তব্য হচ্ছে সে লিগ্যাল প্রেসিডেন্ট না, অবৈধ। জো বাইডেন অবৈধ প্রেসিডেন্ট, কারচুপি হয়েছে। কাজে জো বাইডেন বলে কারচুপি হয়েছে, জো বাইডেন কারচুপি করে প্রেসিডেন্ট হয়েছে, এটা ট্রাম্পের বক্তব্য, তার পার্টির বক্তব্য। কাজে বিএনপিও একই ভাষায় কথা বলছে। আমরা নাকি রাতের গল্প বানিয়ে রাতের ভোটে চলে আসছি। এখন বিএনপি নির্বাচনে আসতে চাচ্ছে না। কেন আসতে চাচ্ছে না? এ ফন্দি ফিকির করে দেখছে, যদি কেউ একটা হুইসেল বাজিয়ে দেয়, যদি আসতে পারি। নিজের সামর্থ্য তো নাই, জনগণের প্রতি আস্থা তো নাই, বিশ্বাস তো নাই। জনগণের প্রতি বিশ্বাস থাকলে নির্বাচনের পথে আসা উচিত। আর বিএনপি তো নির্বাচনের পার্টি কখনো ছিল না। বিএনপির নেতা যিনি ছিলেন, ফাউন্ডার, তিনি তো নির্বাচনের মধ্য দিয়ে আপনার ক্ষমতায় আসেননি। কিন্তু হোসেন ভাই, যেটি হচ্ছে যে বিএনপি নির্বাচনে যাওয়ার জন্যই তো নির্বাচনী ব্যবস্থাটাকেই চেঞ্জ করতে বলছেন। ব্যবস্থা কি চেঞ্জ করবেন? আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর কোনটা চান আপনি? কোন চেঞ্জ করতে চান? কোনটা বিষয়বস্তু বলে উল্লেখ করেন, স্পেসিফাই করেন কোনটা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি ওরা তো মরে লাশ হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে, দাফন হয়ে গেছে। দাফন কি তো জিনিস কি তো আর আপনি যদি মনে করেন যেটা লাশ হয়ে দাফন হয়ে গেছে, কবরে চলে গেছে, এটা তুলে এনে আবার জান দিবেন, প্রাণ দিবেন, এটা কি সম্ভব হয়? লজিক্যাল কথা বলবেন। গায়ের জোরে কথা বলেন কেন? বিএনপি জন্ম নিয়েছে গায়ের জোরে, সে মনে করে গায়ের জোরেই চলবে। গায়ের জোরে চলুক, আমরা গায়ের জোরে চলি না ভাই। আমরা জনতার রায়ের উপর ভিত্তি করে চলি, আমরা সংবিধানকে অনুসরণ করে চলি। সংবিধান যে পথে বলে যাবে আমরা সেই পথে হাঁটবো, সংবিধানের বাইরে যেতে পারবো না ভাই, মাফ করবেন আমাদের। আফরাদ ভাই, দুজনের কথাই শুনলেন, সংবিধানের কথাও বললেন আহমদ হোসেন ভাই। সংবিধানে রাষ্ট্রপতির যেটি এই বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, এর আগেই নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন। এরপরে সার্চ কমিটি হবে, সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশনটি গঠন করা হবে। এখানে যেটি বিষয় দাঁড়িয়েছে, দুই দলের নেতারাই বললেন যে আওয়ামী লীগ বলছে বিএনপি না গিয়ে ভুল করছে, বিএনপি বলছে তাদের সিদ্ধান্তই সঠিক। আসলে বিষয় আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে। শুধু বিএনপি নয়, আমরা আরো দেখেছি যে বিএনপি, বাসদ, সিপিবি, ইসলামী আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারাও সংলাপে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে সংলাপটা কেন হচ্ছে, সার্চ কমিটি গঠন করবো, ওই কমিটি কিছু নাম দিবে রাষ্ট্রপতির হাতে, সেখান থেকে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ দিবেন, একজনকে প্রধান কমিশনার এবং বাকিদেরকে কমিশনার হিসেবে নিয়োগ দিবেন। আগের প্রথা কী ছিল? 50 বছরের দেশে
এইগুলো নিয়ে কোনো টমিটির কিছুই দরকার ছিল না। রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী বলে দিবেন, রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়ে দিবেন, শেষ। আমাদের কনস্টিটিউশন এখন যে বহাল কনস্টিটিউশন, এটাতে তাই আছে। এটা আর একটু গণতন্ত্রায়ন করার জন্য, একটু আলাপ আলোচনার সুযোগ করার জন্য আমরা চায়ের টেবিলে অনেক সময় কথা বললে যেটা হয়, সেটা হচ্ছে পারস্পরিক ক্লেমগুলো আমরা জানতে পারি। বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে রাষ্ট্রপতিকে বলার পরে তো রাষ্ট্রপতিরা উদ্যোগটা নিয়েছেন, রাষ্ট্রপতির মাধ্যমে আর আমাদের রাজনৈতিক দলগুলার কি কি আছে এগুলো একটা জানা। এখন আমরা যদি না জানাই, এবং রাষ্ট্রপতি হচ্ছে হায়ার অথরিটি মানে হচ্ছে তিনি দেশের 1 নম্বর ব্যক্তি, তিনি যদি কিছু সুপারিশ প্রধানমন্ত্রীকে করেন, আমাদের কনস্টিটিউশনে বলা নাই, কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রের 1 নম্বর নাগরিক, সিনিয়র নাগরিক, তার কিছু কিছু সুপারিশ, ব্যাখ্যা, প্রস্তাব প্রধানমন্ত্রী শুনতেও পারেন। তো আমরা সেই কারণে বলছিলাম যে বিএনপির যাওয়া উচিত, আমি নিজেও বলছিলাম। এখন বিএনপি তার পার্টির হাইয়েস্ট ফোরামে যখন ডিসিশন নিচ্ছে, এটা তাদের ডিসিশনকে আমি শ্রদ্ধা করি, তারা তাদের মতো করে চলবেন। আওয়ামী লীগ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, আমি এটাও বলেছি এর আগে, আওয়ামী লীগ নেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি দরকার। পরিবেশ কি? পরিবেশ হচ্ছে সমঝোতা। এখন সমঝোতা যদি হইতো একটা আন্ডারগ্রাউন্ডলি, তাহলে হয়তো বিএনপি যেত। সমঝোতাটা কি বিষয়ে? অনেক কিছু বিষয় আছে, এখন তো অনেক বড় কিছু সমস্যা, সমঝোতার BNP বড় সামনে যে দেয়। পয়েন্ট হ্যাঁ, ইস্যু হ্যাঁ। বেগম জিয়ার বিদেশে চিকিৎসা। বিদেশে চিকিৎসা। আচ্ছা। এখন সেটাও একটা বিষয় হতে পারতো, আরো অন্য কিছু হতে পারতো। তো সেরকম কোনো পরিবেশ যেহেতু হচ্ছে না, বিএনপিও যাচ্ছে না, গেল 1। 2 হচ্ছে রাজনীতিতে ব্লেম গেম দুইটাই চলবে। 50 বছরের বাংলাদেশে এখন বলা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠনের জন্য যে আইন আমাদের কনস্টিটিউশনে বলা আছে, সেই আইন আওয়ামী লীগকে করার জন্য চাপ দেওয়া হচ্ছিল প্রথম দিকে। এখন সেটা আর নাই, বিএনপি ওই জায়গা। কিন্তু এই আইন তো একদিনে হয় না, বিএনপিও পাওয়ারে ছিল, জাতীয় পার্টিও পাওয়ারে ছিল, আওয়ামী লীগও পাওয়ারে ছিল, দায়িত্ব সবারই। এখন আমি কিন্তু 13 বছর বাইরে থাকলে খালি আপনার 13 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এখন যখন দাবিগুলো আরো জোরালো হচ্ছে, তখন বলছে যে আইনটা করা দরকার, কিন্তু এখন সম্ভব নয়, হয়তো 1 বছর, বছর খানিক লাগবে। হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। একটা ভালো আইন যদি এটা একটু করে তাহলে বছর 1.5 লাগবে তার। এটা খসড়া হবে, মন্ত্রী পরিষদে যাবে, মন্ত্রী পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ে যাবে, নানান কিছু। এটা এখন জনগণও জানে যে কতক্ষণ লাগে একটা ভালো। আবার কোন আইন রাতারাতি হয়ে যায়, এটাও হয়, অডিয়েন্স ছাড়াও হয়। হ্যাঁ, 7 দিন হয় না, হবে না, এরকম কোনো কথা নাই। তো বিষয়টা হচ্ছে সবকিছুর হচ্ছে ঐক্যমত্যের বিষয়। এখন এইখানে গভর্নমেন্ট মনে করতেছে যে আইনটা তারা পরে করবে, আপাতত এইভাবে একটা নির্বাচন কমিশন নিয়োগ দিবে। এটা হচ্ছে নির্বাচনের পার্ট আমি বললাম। আরেকটা পার্ট বললাম যে সমঝোতার পার্ট, রাজনৈতিক পার্ট। এখন রাজনৈতিক পার্টে ব্লেম গেম, যেটা আমি বলছিলাম, ব্লেম গেম মুখে বলবে, কিন্তু মুখের বাইরে অনেক কিছু আদান প্রদান হয়। আমরা যারা বাইরে আছি, আমরা মনে করি যে নেক্সট নির্বাচনের আগে অবশ্যই একটা সমঝোতার দরকার হবে। বিএনপি যতই বলুক নির্বাচনে যাবে না, বিএনপি জনগণের দল হলে তার নির্বাচনে যেতে হবে। বিএনপি 14 সালের ভুল আর জীবনে করবে না, এটা নিশ্চিত থাকেন। যে কোনো ফর্মে সে নির্বাচনে যাবে, ভোট পর্যন্ত তার করতেই হবে। এখন ফরম্যাটটা কি, সরকারের কাছ থেকে কতটুকু আদায় করতে হবে। আমার মনে হয় সরকারও কিছুটা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছে। এখন এই কনস্টিটিউশনের ভিতরে থেকে অনেক রকম ব্যবস্থা আছে। আমাদের আইন যখন একটা হয়, যারা আইন প্র্যাকটিস করেন তারা দেখছি আইনের বিপক্ষেও কথা বলতে পারেন, যুক্তি দাঁড় করায় ফেলান কোর্টে, আবার আরেক আইনজীবী ওইটার পক্ষেও দাঁড় করান, ডিসিশনটা দেয় একজন জাজ, এটার আর্গুমেন্ট শুনে নানান যুক্তিগুলো যখন উপস্থাপন হয়। এইখানেও তাই হবে। রাজনীতিতে অনেক কিছু হয়, আমরা এখনই হতাশ হলে চলবে না। আমি মনে করি বিএনপির একটা পজিশন তার ধরে রাখতে হবে, তার জনগণকে। এইবার এখন যেরকম সাংগঠনিক কাজ করছে, বিএনপি কিন্তু বলতে পারছে না, বা কিছু কিছু জায়গায় ক্লেমও করতেছে যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু বিএনপির সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে। আবার একইভাবে সরকারও কিন্তু মেজারমেন্ট করতে পারতেছে যে বিএনপির এই সাংগঠনিক কাজে আমি যেভাবে চিন্তা করি যে তার অবস্থাটা কি, তার কতটুকু কি, তার একটা মেজারমেন্ট হচ্ছে কিন্তু সরকারের মাথায়। তো সরকার নিশ্চয়ই, এই সরকারও দেশের ভালো চায়, অপোজিশনরাও ভালো চায়। যদি দেশের মানুষের মঙ্গল চায়, কোনো হানাহানি না করে, আমি মনে করি একটা সুস্থ সুন্দর পরিবেশে নেক্সট ভোটটা হবে, এবং সেই ভোটে সবাই অংশ নেবে। ধন্যবাদ আফরাদ ভাই। হাবিব ভাই, আপনার কাছে আবার যেতে চাই। আফরাদ ভাই বেশ কিছু প্রশ্ন তুলেছেন বা পয়েন্ট তুলেছেন, যেটি বললো যে 2014 সালের যে ভুল বিএনপি আর করবে না, তার ধারণা। যদিও আওয়ামী লীগ বলছে সংলাপে না গিয়ে একটি বড় ভুল করতে যাচ্ছে বিএনপি। এখন
এই যে 14ই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন কমিশনটা গঠন করতে হবে সাংবিধানিক ধারা বাধ্যবাধকতার কারণে, এখন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনটা গঠিত হবে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা নির্বাচনে যাবেন কিনা? আমি তো নির্বাচন কমিশনের ব্যাপারে আগেও কথা বলেছিলাম, আগেও বলছি, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কোনো তো সমস্যা নাই। বিএনপিতে যাবে না, কারণ যার যেখানে গিয়ে কোনো কাজ নেই। আমার কুদ্দুস আফরাদ ভাই বললেন রাষ্ট্রপতি 1 নম্বর ব্যক্তি, হ্যাঁ 1 নম্বর ব্যক্তি, কিন্তু আদতে কোনো রকম ক্ষমতা আছে? উনি এখন যে ভাষণ দিবেন জাতীয় সংসদে, একটা কথা ওনার কথা বলবেন, যা লিখিত হওয়া মন্ত্রিপরিষদ থেকে যা সুপারিশ আসবেন হুবহু তাই লিখবেন, লাস্ট ওয়ার্ডটা পর্যন্ত উনি ওইটা পড়বেন, পাঠ করবেন। রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। বলে যে আমাদের দেশে বলে কি, কার ক্ষমতা আছে? প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে এবং প্রধান বিচারক নিয়োগের ক্ষেত্রে। এখানে কি ঠিক যে এই সমস্ত দেশে যে দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সেই দলের চেয়ারপারসন বা সেই দলের প্রেসিডেন্ট, তারাই তাদের এমপিরা সিদ্ধান্ত নেয় আমাদের অমুক প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ওটাকে স্বাক্ষর বা অনুমোদন দেন। প্রধান বিচারপতি এটাও প্রধানমন্ত্রীর আলোচনা না করে করতে পারেন না। এমনকি জীবন ভিক্ষা দেয়, যে প্রাণ ভিক্ষা, সেটাও কিন্তু লেখাই আছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই করবে। আর এটা তো সাংবিধানিক কেউ না, বাধ্যবাধকতা না, রাষ্ট্রের সাথে দেখা করতে হবে। এটা একেবারে অযথা একটা জিনিস, অযথা একটা জিনিস করে এই যে শিষ্টাচার রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির শিষ্টাচার দিয়ে আমি করবোটা কি? যিনি এর আগে তো আমরা করেছিলাম, রাষ্ট্রপতিকে একবার রাষ্ট্রপতি 5বার 6বার নির্বাচিত হয়েছে। উনি কি জানেন না যে এই ভোটটা কি ভোট হয়েছে? ভোটটা যে এই যে 100% ভোট কাস্ট হলো অনেক জায়গায়, 0 ভোট 2 ভোট বিএনপি অনেক জায়গায় পেলো বা দিল বিএনপিকে। এখন দেখেন প্রকৃতির একটা বিচার আছে। দেখেন এই ঝিনাইদহ হরিণাকাণ্ড ইউনিয়ন, হরিণাকাণ্ড থানার একটা ইউনিয়নে 6 নম্বর ইউনিয়ন সম্ভবত, আওয়ামী লীগের প্রার্থী মাত্র 42 ভোট পেয়েছে। কোথাও কোথাও 62, কোথাও কোথাও 67, কোথাও কোথাও 80, কোথাও 200, কোথাও 300। জামানত বাজেয়াপ্ত হচ্ছে ভুরি ভুরি। এই নমিনেশনটা কে দিচ্ছেন? বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বড় জনপ্রিয় দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রেসিডেন্ট স্বাক্ষর করছেন, উনি প্রধানমন্ত্রী বটে। তাহলে এই যে এই প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত, প্রেসিডেন্টের স্বাক্ষরিত একটা চিঠি আমাদের বিএনপির মহাসচিব করেন আর কি, সেই চেয়ারম্যান প্রার্থী যখন 70, 80, 90 ভোট 42 ভোট পায়, 300 ভোট 400 ভোট পায়, তখন আর সেই দলের বলার আর কিছু আছে? তার মানে কি, জনগণ প্রত্যাখ্যান করলো, নিজের দলের লোক প্রত্যাখ্যান করলো, নিজের দলের। এখানে কিন্তু আওয়ামী লীগের 2 প্রার্থী জিতেছে অনেক ভোট পেয়ে। তাহলে পরে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা কে নিয়ে আসলো? তার দলের লোক, দলের নেতারা, তারপরে কর্মীরা, তারপর সমর্থকরা, তারপর ভোটাররা। জনগণ সেখানে প্রত্যাখ্যান না করলে পাতে এত ভোট তো কম পাওয়ার কথা না। হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিছু নির্বাচন তো হচ্ছে না, এটা একতরফা নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচন, যদি বিএনপি প্রতীক নিয়ে নির্বাচনে যেত তো ঘর থেকে তো বেরোতে দিত না, যেটা আমাদের অতীতে প্রমাণ আছে। 707টি ইউনিয়নে নির্বাচন হয়েছে, তার মধ্যে আমরা দেখেছি যে 25 থেকে 26টি ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটেছে এবং 9টি কেন্দ্রে শুধুমাত্র ভোট গ্রহণ স্থগিত ছিল। আপনি কি সামগ্রিকভাবে বলতে পারেন যে নির্বাচন সুষ্ঠু? এটা তো নির্বাচন একতরফা একদলীয় নির্বাচন, তো একদলীয় নির্বাচনের সহিংসতা হবেই বা কেন? আর এরা এই নির্বাচনের কোনো অর্থ নাই তো, শুধু তারা নির্বাচন করছে, তারাই বিদ্রোহী প্রার্থী, 2-3 জন করে বিদ্রোহী প্রার্থী আছে, কোথাও একজন বিদ্রোহী প্রার্থী, একজন বিএনপি প্রার্থী আছে। কিন্তু কথা হলো যে বিএনপির প্রার্থী খুব কম, তারা দলীয় হয়। আমাদের ওখানে আমার একটা থানায় একটা চেয়ারম্যান দিচ্ছে, আমরা তো একজন যাইও নেই, আমরা আমাদের ওখানেও একজন দাঁড়িয়েছিল, সে আগে বিএনপির নেতা ছিল, এখন পোস্ট নাই, সে যায় নাই, ভোট কেন্দ্রে যায় না, 10,500 ভোট পেয়েছে। এই যে অবস্থা, কথা হলো যে বর্তমান নির্বাচন ব্যবস্থাকে, বর্তমান নির্বাচন কমিশনকে আমি একটু দোষ দেব না। কারণ এই নির্বাচন কমিশন সরকারের বানানো, নির্বাচন কমিশনকে সরকার যা বলবে তাই করবে। এবং দেখেন, আমরা যে আফরাদ ভাই যে কথাটা বললেন যে এখন একটু আলোচনার মধ্যে লাভটা কি? রাতের বেলা হচ্ছে তো ভোট আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হচ্ছে, সার্চ কমিটির মধ্যে দিয়ে সেখানে রাতের বেলা ভোট হয়ে যাচ্ছে, 100% ভোট কাস্ট হচ্ছে। বরঞ্চ আপনি দেখেন 91 সাল, 96 সাল, 2001 এবং 2008 ভোট কেন্দ্রকেও দখল করে নেই, ভোটের এটা কেউ সিল মানে নেই। 2008-এর নির্বাচনের কাজটা যে একটা হয়েছে, সেটা জনগণকে বলে জনগণ বুঝবে, এই বুঝাতে আমি এখন চাই না। কিন্তু মানুষের ভোট দিতে গিয়েছিল, বিএনপির প্রার্থীরা আহত হয় নাই, বিএনপির প্রার্থীরা গ্রেপ্তার হয় নাই, বিরোধী দলের প্রার্থীরা গ্রেপ্তার হয়নি। এখানে শুধু বিএনপি না, আমাদের যারা কমিউনিস্ট পার্টি, আরও ছোটোখাটো পার্টি যারা অংশগ্রহণ করেছিল মহাজোটের বাইরে, তাদের তো একই কমপ্লেন, বিএনপির বিরুদ্ধে আপনার দোষারোপ আনতে পারেন, বিএনপি এই করেছে, সেই করেছে, হ্যান করে, মানে নানান দোষারোপ আপনি দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু তারা তো ভোট করতে পারে নাই। এই যে ইউনিয়ন নির্বাচন কেন না সব দলগুলো প্রতীক যখনই দিত বলতে এখানে সিল মারো,
এখানে আগে ছিল তার হয়ে যাওয়া। আর আমার ভাই আমি বারবার বলেন, আমরা খুব ভালো বুদ্ধিদীপ্ত কথাবার্তা সে বলতে গিয়ে এমন জায়গায় নিয়ে যায় যেখানে ফেরার রাস্তা নাই। যেমন এই বলি যে আর আমার কথাই কথা না, উনি কোথা থেকে কি শুরু হবে? কিন্তু এখন পর্যন্ত জিয়া রহমানের কথা না বলেননি। বলতে যে বিএনপির কথা বলছে তো, হ্যাঁ, বিএনপির কথা বলছি। শুরুই তো করলো বিএনপি দিয়ে। বিএনপি জন্মদাতা কি জিয়া রহমান? তাকে আর বাদ থাকে তো তা জন্মদাতা ছেলেকে বলবো না। গালাগালি করলাম, বাবা মনে করে হারে আমার ছেলে আমাকে তো গালাগালি করে নেই, হ্যাঁ মানে অমুকের ছেলে বলে মানে নাম উচ্চারণ করে নেই, গালাগালি করে বাবা বলে না আমার তো কিছু বলেন। এই তো হয়। এখন বিএনপি জন্ম যদি না হতো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি 7ই নভেম্বর ক্ষমতার পাদপীঠে না আসতো, তো আওয়ামী লীগ নামক এই রাজনৈতিক দলটা ইতিহাসের খাতায় লেখা থাকতো। কারণ কর্নেল তাহেররা যদি সেই দিন ক্ষমতার পাদপীঠে আসতো, কর্নেল তাহেরদের জন্ম হয়েছিল বিপ্লবের সৈনিক সংস্থার, জাসিদের জন্ম হয়েছিল এবং গণবাহিনীর জন্ম হয়েছিল আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। এবং 75-15 আগস্ট এই ঘটনা খন্দকার মুস্তাক এবং আওয়ামী লীগের নেতৃত্বে যে সংগঠিত হলো, আওয়ামী লীগের এই মানে বিশ্বাসঘাতকদের নেতৃত্বে যেটা হলো, এই চেষ্টা করতে পারতো না যদি এই জাসদ যদি অবস্থাটা সৃষ্টি না করতো। হ্যাঁ, হাবিব ভাই আপনার কাছে আবার সেই জন্য আসবো। বলবো আমরা আহমদ ভাইয়ের ওইদিকে কাছে না যেতে গিয়ে চাই। আহমদ এখন ভাই, বর্তমান পরিস্থিতি যেটি আপনি বলেন। হচ্ছে যে কোথায় গেছে হাবিব ভাই যেটি নির্বাচন বললেন ব্যবস্থা, যে সেটা নির্বাচনী আপনাকে বলতে ব্যবস্থা হবে। একেবারে ধ্বংস। ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আস্থাভাজন নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে আওয়ামী লীগ সেটা করেছে। আর আফরাদ ভাই বললেন যে বিএনপিকে নির্বাচনে আনতে হলে বা আনার জন্য হয়তো ভেতরে ভেতরে সমঝোতা হতেও পারে দুই দলের মধ্যে। আপনি কি বলবেন? সাংবাদিক মানুষের তো একটা ভবিষ্যৎবাণী থাকতেই পারে। উনি তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, উনি বিশ্লেষক। আমরা রাজনৈতিক বিশ্লেষক, আমার পলিটিক্যাল ভিউ থেকে বলি। এখন বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত বহু সিদ্ধান্ত নিয়েছে। আপনার মনে আছে 18 সালের নির্বাচনের পরে সিদ্ধান্ত রইল তারা পার্লামেন্টেই যাবে না, শপথও নিবে না। পরে তাদের পার্লামেন্টের মেম্বাররা যখন যাত্রা শুরু করেছে শপথ নেওয়ার জন্য, পরে বলল যে আমরা শপথ নেব শুধু মির্জা ফখরুল সাহেব বাদে। বাট পৃথিবীর পার্লামেন্টারি ডেমোক্রেসির সংজ্ঞার মধ্যে এমন কোনো সংজ্ঞার মধ্যে নাই যে পার্লামেন্টের মেম্বার হয়ে শপথ না নেওয়ার এক্সাম। অদ্ভুত আজগুবি পার্টি। এই জন্য হাতি মার্কার মতো চেহারা এই পার্টি দিয়ে আপনি কী করবেন? আর পাহাড়ে থাকে, পাহাড় থেকে নেমে মানুষের সম্পদ ধ্বংস করে। হাতি মার্কার মতো চেহারা বলতে আপনি কি বলেন? হাতি মার্কা পার্টি, বড় দল। বড় হাতি মার্কা পার্টি, জ্ঞান বুদ্ধি কম, আচ্ছা আচ্ছা, বুঝছেন? না আমি ভাবলাম যে না না, হাতি মার্কা পার্টি, হাতি তো পাগুলো বড়, মাথাটা তো নাই, বুঝছেন? সেই জন্য বলছি। সুতরাং বিএনপি, এখন প্রশ্ন হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ জনাব হাবিব সাহেব, তিনি ছাত্র রাজনীতির সময় জিয়া রহমান বিরুদ্ধে যত বক্তৃতা করেছেন, ওইটার সাথে কি এই বর্তমান না না পরিস্থিতির না কথা না, আসে? জিয়া রহমানের 14 গোষ্ঠী নিয়ে যত বক্তৃতা করেছেন আজকে ভুলে গেছেন, বুঝছেন না? শোনেন, পারে না, ওই একটা জায়গায় নিয়ে আমাদের না, কেন বলবো না, আপনার জীবন নিয়ে কথা বলবো না। আর বাংলাদেশটা একমাত্র ঈশ্বর দি ছাড়া আর কোনো বাংলাদেশ নাই। ঈশ্বরদী দেখবেন ওরা সবটা শুধু ঈশ্বর দি, বাংলাদেশের মাতৃত্ব দেখেন না, ঈশ্বর দি দেখেন, আচ্ছা, বুঝছেন? সব রেফারেন্স ঈশ্বরদী থেকে আসছে, এই তো। যত ঘটনা ঈশ্বরদীতে ঘটেছে। বাংলাদেশটাকে মধ্যে হ্যাঁ নির্বাচনে সহিংসতা হয়েছে, 100 লোক মারা গেছে, আমরা এটা তো সুখের বিষয় না, এটা তো মর্মাহত। আমরা উদ্বেগ উৎকণ্ঠা জানাচ্ছি, হয়ে গেছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে যে এই যে হত্যাগুলো হয়েছে বা হত্যাকাণ্ড নিহত ঘটনাগুলো এই ঘটেছে এই জন্য পয়েন্টে প্রার্থীরা দায়ী। এটা কি শুধু একক প্রার্থীরাই দায়ী? পয়েন্টের আগে জি, আপনার যে বিষয়বস্তুটা ওইটার পাশ ধরে, আচ্ছা হ্যাঁ, এক কথা তো বারবার বলি আমরা। আচ্ছা, এখন বিএনপি কি করবে, তার লক্ষ্যটা কি, এটা পরিষ্কার করে বলা উচিত, জাতির সামনে বলা উচিত। আমরা নির্বাচনে যাব না, আমরা এই পথে যাব, এটা বলে না। এটা কিন্তু সবাই বুঝে, ইঙ্গিতটা সবাই বুঝে। আপনি বিএনপিকে চেনেন না, ও তারা কি করতে চায়। এখন তাদের বাইরে প্রভু আছে, আমাদের কিন্তু বাইরে কেউ প্রভু টভু নাই ভাই। আমরা বাংলাদেশি জনগণই আমাদের প্রভু। স্বামী আছে। ওই প্রভুরা কারা কি করছে সেই প্রভুদের দিকে তাকিয়ে আছে। কিন্তু এ তো লাভ নাই। বাংলাদেশের জনগণ বাইরের প্রভুকে বিশ্বাস করে না, আওয়ামী লীগও বিশ্বাস করে না। আমার স্বাধীনতা, সভরেন্টি, এটা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি মানেন না, জনগণ তো মানে। জনগণ না মানলে তো রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে পড়তো, কই নামলো না তো।
ইভেন তাদের নেত্রী বেগম জিয়ার কারাগারে যখন ছিলেন তখন তারা 5টা কর্মী নামছে, জনগণ নামেই নাই। আর ম্যাডামরা বলে আসতো এই তো নেমে গেছে, এই তো লক্ষ লক্ষ মানুষ নেমে আসছে, আপনার মুক্তি হয়ে যাবে। এখন এই সমস্ত ফাও ইস্যু তোলা, এখন বলা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বেগম জিয়া, এবার মির্জা ফখরুল সাহেব নারী মুক্তিযোদ্ধা। নারী মুক্তিযোদ্ধা। আপনি বলেন উনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর আন্ডারে, উনি ছিলেন, ভালোই তো ছিলেন, সুখী তো ছিলেন, উনি নারী মুক্তিযোদ্ধা হলেন কবে? হ্যাঁ, মানে ইতিহাসকে বিকৃত করা যে পার্টির মূল কাজ, তার কাছ থেকে সত্য কথা আপনি কীভাবে চাইবেন? বিএনপি বলে ওই দিকে যান, বিএনপির মতো হাঁটতে তো বাংলাদেশ থাকবে না, সংবিধান থাকবে না, নির্বাচনী ব্যবস্থা থাকবে না। কোন ব্যবস্থা তারা চায়? তো একটা হইতে পারে আমরা রিজাইন করে দিলাম, ভাই শপথ নেব, আমরা ক্ষমতা চলে যান, লাগবে না। হ্যাঁ, এইটা হইতে পারে। হ্যাঁ, এটা কি সম্ভব? পৃথিবীর কোন জায়গাটা বিতর্কের ঊর্ধ্বে ছিল? ম্যারাডোনা যখন 86-এ গোলটা করলো মধ্য মাঠ থেকে নিয়ে, কেউ কেউ বললো ঈশ্বরের হাত, হ্যাঁ, হ্যান্ড অফ গড, হ্যাঁ, ঈশ্বরের হাতে গোল হয়ে গেছে। হ্যাঁ, ওইটা নিয়েও বিতর্ক ছিল। বিতর্ক ছাড়া পৃথিবীতে কিছু আছে? কিন্তু বিএনপি বিতর্ক করুক, যুক্তি দিয়ে করুক, যুক্তি না তথ্য দিয়ে করুক, বাস্তবতাকে স্বীকার করে করুক, সংবিধানকে মেনে নিয়ে করুক। আমরা তো সেই বিতর্ক চাই। বাংলাদেশে এখন ধরো আপনি কিন্তু বলেছেন যে 18টা পার্টি রাষ্ট্রপতির সাথে সংলাপে গিয়েছে, 39টা পার্টির মধ্যে 18টা যদি যায়, আজ যাবে তো অর্ধেক তো হয়েই গেছে প্রায়, তা অর্ধেক আর কয়েকটা যাবে, তা মেজরিটি তো হয়েই যাচ্ছে। এবং বিএনপি যাবে না। তোমার এখন আমার ডাকে তোমার ডাকে যদি কেউ না আসে, আমার যেতে হবে না। সংবিধানে বলা আছে নির্বাচন হতেই হবে, এটা বলা আছে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আবার এই কথা লেখা নাই যে প্রতিদ্বন্দ্বী না থাকে কি হবে। আমি খেলার মাঠে গেলাম, আমার প্রতিপক্ষ টিম আসে নাই, তখন কি হতো? খেলার সময়, ফুটবল খেলার সময় কি পেনাল্টি কিক তো, হ্যাঁ পেনাল্টি কিক হতো বা ওয়াকওভার দেওয়া হতো। ওভার, তাই না? তো এখন পর্যন্ত বিএনপি যদি আমাদের ওয়াকওভার দেয়, ওয়াকওভার তো হবে না। বিএনপি না আসলে আরও পার্টি আছে না, জাতীয় পার্টি, অপোজিশন পার্টি ইন পার্লামেন্ট অফিসিয়ালি, অন্যান্য পার্টি আছে না, তারা তো রিক্সা যাবে। বিএনপি আসবে না। বিএনপি আর জামাত বাংলাদেশের সন্ত্রাসের পার্টি, এটা আমি বলি নাই, আমেরিকার কোর্ট বলে দিয়েছে। সন্ত্রাসী পার্টি, সন্ত্রাসীদেরকে ধারণ করা, লালন করা, পরিপুষ্ট করা, গোলাম আজমের শিষ্যদেরকে বাঁচিয়ে রাখা, যুদ্ধ অপরাধীদেরকে বাঁচিয়ে রাখা, জামাতকে একটু লালন পালন করা, এই কাজটাই হচ্ছে বিএনপির। আপনি বলেন নির্বাচন ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। হ্যাঁ, নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। আফরাদ ভাই, যেটি হচ্ছে যে বিএনপির লক্ষ্য কি সেটি জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার। তারা গত 25 নভেম্বর থেকেই বেগম জিয়ার বিদেশি চিকিৎসার দাবিতে আন্দোলন করছেন। একই সঙ্গে আজকেও বিএনপি নেতারা বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তাদের যে আন্দোলন সেটি আরও জোরদার করবেন, এবং এই সিদ্ধান্তটিও হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সাম্প্রতিক যে পরিস্থিতি নিয়ে মত বিনিময় করবেন। আসলে বিএনপির এখন কি করা উচিত? বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তার কিছু তো করণীয় আছে, কিন্তু তার আগে ছোট্ট আমি কয়েক সেকেন্ডে একটা কথা বলতে চাই। আমার হাবিব ভাই আজকে আলোচনায় এক পর্যায়ে ওই রাষ্ট্রপতির কথা বলছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা নেই। কাগজে কলমে অনেক কিছু থাকে না, কাজ হয়, আবার কাগজে কলমে থাকলেও কাজ হয় না। আমি আর বলতে চাই না, কারণ আওয়ামী লীগ যে ধরনের পার্টি, আওয়ামী লীগের ওই যে সৈয়দ আশরাফের কথা মনে পড়তেছে, এটা একটা অনুভূতির নাম। কারণ এখানে কাগজে কলমে নেই, কিন্তু রাষ্ট্রপতির একটা সুপারিশ, রাষ্ট্রপতির একটা প্রস্তাবনা প্রাইম মিনিস্টার মেনেও নিতে পারতেন বা পারবেন বা নাও নিতে পারেন। তা আমি সেই জন্যই বলছিলাম, আমি অন্য কোনো উদ্দেশ্যে বলিনি, কারণ কাগজে কলমে তো অনেক কিছুই নেই। যাক, আপনি যেটা বললেন যে বিএনপির করণীয়টা, বিএনপির করণীয় হচ্ছে, বিএনপি আমি তো বললাম এদেশের আওয়ামী লীগের পর একটা লার্জেস্ট পার্টি বিএনপি, তার বিভিন্ন প্রোগ্রামেও তার প্রতিফলন দেখা যায়। তো সেই হিসাবে বিএনপির কাছেও জনগণের চাওয়া কিন্তু অনেক কিছু, নেতা নেত্রী কেন্দ্রিক বা শুধুমাত্র বিএনপি একটা জায়গায় থাকুক এটা নয়, বিএনপির কাছে বিকল্প সব কিছু মানুষ চায়। বিএনপি কিন্তু আমাদের যদি উন্নত সংস্কৃতি হতো রাজনীতির, আমাদের দেশে যদি উন্নত গণতন্ত্রের চর্চা হতো, তাহলে আওয়ামী লীগ কোন কোন জায়গায় ভুল করছে, তারা কি কি করতো, সেই সব পাল্টা পেপারস, পাল্টা প্ল্যান এটা আসতো। কিন্তু আমাদের দেশের রাজনীতি বলেন, এই যে আমরা সমালোচনা করতেছি বা আমি একজন পেশাজীবী, আমরা তাৎক্ষণিক খুব আবেগে আপ্লুত হয়ে পড়ি যখন নিউজিল্যান্ডকে বাংলাদেশে হারায়, আবার আমরা তাৎক্ষণিক যখন পাকিস্তানের কাছে কোনো একটা দল হারায় আমরা খুবই একবারে মরে যায়। তা আমাদের এই জায়গাটা থেকে সরে আসতে হবে। বিএনপি একবিংশ পার হয়ে এখন যেই জায়গায় আমরা আছে সেই জায়গা থেকে, কারণ এখন হচ্ছে আসলে ডিজিটাল যুগ,
একটু আগে আমরা আলোচনা করছি, আগের ওই চুঙ্গা ফুকানোর যুগ নাই, সেই যুগে বিএনপির কাছ থেকে জনগণের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা, আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা কাজ আওয়ামী লীগ যেখানে ফেল করবে সেই জায়গায় বিএনপির পদক্ষেপ কী হবে, সে বিএনপি সেই জিনিসটা থ্রো করবে। কিন্তু বিএনপি এটা হাবিব ভাই এখানে আছে দেখে বলছি না, অলওয়েজ বিএনপি ৭৫ সালের পরে, বিএনপি তো আর হয় না ৭৮ সালে, হ্যাঁ সেপ্টেম্বরে মনে হয় বিএনপির জন্ম, ১ সেপ্টেম্বর ১৯ সালে নির্বাচন, তার আগে এখানে জাগো দল অন্যান্য দল হলো। তো বিএনপি সবসময় একটু লুকায়িত রাখে পিছনে অনেক কিছুই। আওয়ামী লীগ যেভাবে দুয়ার খোলা, আওয়ামী লীগের একটা মিটিং হলে যেভাবে আমরা সাংবাদিকরা, রিপোর্টাররা কথাগুলো পেয়ে যায়, ব্রিফিং করার জন্য তাদের একটা সময় বাধা থাকে, বলাই থাকে, সাইডলাইনেও কথা আনা যায়। বিএনপির দেখবেন ব্রিফিং হবে একদিন পরে, সব কিছুতে স্টেটমেন্ট একদিন পরে, গুরুত্বপূর্ণ বিষয়ে তারা যেন অনেক কিছু আড়াল রাখে। কিন্তু আমরা বিএনপিকে আর একটু খোলামেলা চাই, মানুষ খোলামেলা চায়। এই খোলামেলা হলে যেটা হবে, পারস্পরিক অনেক কিছু দূর হয়ে যাবে, অনেক বিষয়টাই তখন আর আড়ালে থাকবে না, প্রকাশ্যে হবে। আপনি গেস করতে পারবেন, ধারণা করতে পারবেন যে কে বিএনপির, যেখানে প্রিডিকশন করা যায় না যে কি করতে যাচ্ছে, যেটা একটু আগে আমাদের আহমেদ হোসেন ভাই বললেন, বিএনপি বলে একটা করবে আরেকটা। এখন বলছে পার্লামেন্টে যাবে না, পার্লামেন্টে গেছে, আবার দেখা গেছে নির্বাচনে যাবে না বলছে, এখন নির্বাচনে হয়তো যাবে। আমি বললাম যে এটা আমার ধারণা। আমি মনে করি বিএনপি জনগণের একটা বিরাট সাপোর্ট সম্পন্ন একটা দল, বিএনপিকে আরো উদার, আর একটু খোলামেলা, আর একটু পরিষ্কার হওয়া উচিত। হ্যাঁ, ধন্যবাদ আফরোজ ভাই। হাবিব ভাই, সময় কম, সময় খুব কম, অল্প করে পড়া যায়। আমি বিএনপি করে এক আর বলে আরেক। আমি আমার কুদ্দুস আফরোজ ভাইয়ের এই কথার আমি তীব্র প্রতিবাদ করছি এবং তাকে সত্য জানার জন্য আমি অনুরোধ করছি। সেটা হলো এই, 1946 সালের নির্বাচনের পর আওয়ামী লীগও বলেছিল সংসদে যাব না। দক্ষিণ প্লাজা সংসদ বসিয়েছিল, স্পিকার নির্বাচিত করেছিল। তারপরে কি সেই আওয়ামী লীগ সংসদে যায়নি, বিরোধী দলের নেতা উপনেতাকে হয়নি। এটা আপনার ধরে ভুলে যান কেন? এত বড় একটা সাংবাদিক হয়ে মানুষ তাদের সম্বন্ধে খারাপ ধারণা করবে। বলা এক করা এক, এটা হলো না তো। বিএনপি বলেছিল যাবে না, আওয়ামী লীগ তো বলেছিল যাবে না, সদর বলতে গেছে না তারা। এটা তো কোনো কথা না। এখন বিএনপি করে এক বলে এক করে এক, কথা তো মোটেই ঠিক না। বিএনপি করে নাই কি এদেশে বলেন? এদেশে বিএনপি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেছে, এদেশে বিএনপি বৈদেশিক মন্ত্রণালয় সৃষ্টি করেছে, এদেশে জিয়াউর রহমান বিদেশে মানুষ পাঠানোর ব্যবস্থা করেছে, আপনার কৃষি উন্নয়ন ইরিগেশন সিস্টেম চালু করেছিল, আপনার ম্যান পাওয়ার চালু করেছিল, করেন নাকি? আপনার কী বলে, আপনার 21শে পদক প্রবর্তন করেছিল, আপনার স্বাধীনতা পদক কে করেছিল? এগুলি কে করেছিল? বিএনপি করে নাই কোনটা? এই যে সংসদের গণতন্ত্র ফিরে আসা, বিএনপির গঠনতন্ত্র ছিল রাষ্ট্রপ্রধানিত সরকার, তারপরে দেশের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা মোতাবেক আওয়ামী লীগের পক্ষ থেকে কি বলেন, এটা কোন কথা হলো? মানে হাসবে বিএনপি ম্যাডামও এটা চেয়েছিলেন যে হ্যাঁ মানুষ চাচ্ছে, ঠিক আছে, আমরা সংসদে গণতন্ত্র ফিরে যাই, গণতন্ত্রের সংশোধন, দলীয় গণতন্ত্র সংশোধন না করে এটা করে দেন। আপনার তার এটাকে তার প্রশংসা না করে আপনার চাপ বলতেছেন। আরেকটা জিনিস, যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, আমার ভাই আহমেদ হোসেন বললেন যে কবরে চলে গেছে। শোনেন, কোনো জিনিস সৃষ্টি যখন হয়নি সেটা যদি সৃষ্টি করা যায়, তাই সেটা ধ্বংস হয়ে গেলে আবার সৃষ্টি করা যায়। ধন্যবাদ ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। কবরের নিচে যদি সমুদ্রের তলে থাকে, তত্ত্বাবধায়ক সরকারকে আমরা উঠিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ। 30 সেকেন্ড সময় আছে। আর শেষ কথা বলি, 30 সেকেন্ড সময় আছে। ম্যাডাম 30 সেকেন্ড বলে ফেলি। খালেদা জিয়ার এই কথাটা বলার পরে অন্যায় আপনি বলেন। খালেদা জিয়া আপনি কারা কারা ছিলেন পাকিস্তানে, আপনি তাকে অসম্মানের কথা বলেন। ফেসিস্ট ক্যারেক্টার কাকে বলে? আমাকে প্লট দিয়েছেন, উনি কথা বলে। আচ্ছা, আমি কম কথাই বলি। হ্যাঁ, বিএনপি জিয়াউর রহমান অনেক করছে, বিএনপি মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে বঙ্গবন্ধু হত্যা বিচার করার জন্য আইন পাশ করছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে বাইরে চাকরি দিয়েছে, পুরস্কার দিয়েছে। বিএনপি অনেক করেছে, রাজাকারদের গাড়িতে পতাকা দিয়েছে, রাজাকার হাদিসকে প্রধানমন্ত্রী করেছে। সুতরাং বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের ফাঁসি দিয়েছে, অনেক 500 বিমান বাহিনীর অফিসার কর্মীদেরকে খুন করেছে। খুনের রাজনীতির প্রবর্তকের নাম। ধন্যবাদ তিনজনকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়।